কি আচার? আমরা জাফলংয়ে আসলাম, যেটা ভাবছিলাম ওইটাই। এখন বাজে 1:05, মানে ভর দুপুর। এখন এই জাফলংয়ে কোনো মানুষই নেই, খুব কম মানুষ। আর এখন অফ সিজন, এই কারণে মানুষের সংখ্যা খুবই কম। হ্যালো, আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আর একটা ব্লগ ভিডিওতে। চলে আসলাম আবারও জাফলং। এখন বাজে 1:16, কিন্তু নিচে যে জিরো পয়েন্ট আছে ওই জিরো পয়েন্টের দিকে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। তো আমরা এখন যাব না, আমরা যাব আরও ঘন্টাখানেক পরে, মানে রোদের তাপটা একটু কমলে বিকালের দিকে যাব। তো তখন গোসল করব, গোসল করে খাওয়া দাওয়া করে তখন আমরা আবার বিকালের দিকটা একটু এনজয় করে আবার আমরা ঢাকা ব্যাক করব। এই একই জায়গায় আমি 2 ঘন্টা যাবৎ বসে আছি, কারণ মাথার উপর এমন রোদ যে আমি যে নিচে যাব, নিচে গিয়ে গোসল করব, আসলে মানে প্রচণ্ড রোদ এখানে। আর নিচে লোক খুবই কম, কারণ যারা নিচে যাইতেছে প্রচণ্ড রোদের কারণে খুব দ্রুত চলে আসতেছে। তো এখন বাজে 2:09, তো আর হয়তো লেট করাটা ঠিক হবে না। তো আমি নিচে যাই, নিচে গিয়ে একটু ঘুরে গোসল করে খাওয়া দাওয়া করে তারপর একটু বিকালের দিকে 4-5টা ঘুরে দেখি। চলেন নিচে যাই। আর এখানে আমাদের প্রত্যেকটা ফটোগ্রাফার ভাই খুবই ট্যালেন্টেড, খুবই সুন্দরভাবে ছবি তুলতেছে। এই যে আমার পিছে। আর এইখান থেকে ইন্ডিয়ার যে গ্রামটা আছে বা ইন্ডিয়ার যে ডাউকি শহরটা আছে, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে এখান থেকে। সামনে আই লাভ জাফলং লেখা একটা, মানে ফটো বুথ, ছবি তোলার জন্য একটা জায়গা। তো এই সব জায়গাতে আসলে মানুষ সবসময় বিকালবেলায় আসে। আর আমরা যেহেতু দূরের মানুষ, তো আমাদের এই সময়টাই আমাদের জন্য এখানে আসতে হয়। এখানে আমি একটা ছবি নেই। আই লাভ জাফলং। এইটা মনে হয় আগে লাইট জ্বলতো, কিন্তু এখন লাইটের সব বন্ধ হয়ে গেছে, সব কিছু নষ্ট হয়ে গেছে। তারপরেও জিনিসটা খুব সুন্দর, ভালো লাগার মতো একটা জিনিস, ভালোভাবে দেখার জন্য একটা জিনিস। এটা হচ্ছে উপর থেকে নিচে নামার সিঁড়ির রাস্তা, কিন্তু আমরা ওই দিক দিয়ে যাব না। আমরা এখন এই রাস্তাটা দিয়ে যাইতেছি। আর এইখান থেকে ডাউকি শহরটা একবার স্পষ্ট দেখা যাইতেছে। যদিও রোদের তাপ একটু বেশি, বিকালবেলা আরও বেশি ভালো লাগবে। জাফলং শহর এখন একদম পুরোপুরি খালি, কারণ এখন তো অফ সিজন, তার উপর আবার প্রচণ্ড রোদ। এই সময়টাতে খুব বেশি মানুষ আসেই না, মানে সিজন ছাড়া মানুষ এখানে আসলে আসার জায়গাও না এটা। এখানে আসার সর্বোচ্চ ভালো টাইম হচ্ছে আপনার বর্ষার সময়, তারপর হচ্ছে শীতের সিজনে। তো এখন তো কোনোটাই না, এখন প্রচণ্ড রোদের তাপ। আর আমি যেহেতু ঘুরতে আসছি, এখন আমরা কোন দিক দিয়ে যাব? ভাবছিলাম যে ওই দিক দিয়ে সরাসরি নামা যাবে, কিন্তু নামার কোনো রাস্তা ছিল না। এখন আবার সিঁড়িতে আসতে হলো। তো সিঁড়ি দিয়ে নিচে নামি, তারপরে আবার ওরে বাপরে কি তাপ! এখন আমি যে জায়গাটার মধ্যে আছি, এইখান থেকে নৌকা শুরু। তো আমি যাব হচ্ছে ওই যে সামনে জিরো পয়েন্টে, ওই যে সামনে দূরে দেখা যাইতেছে, এটা হচ্ছে জিরো পয়েন্ট। আর এইগুলো হচ্ছে এইখান থেকে আপনার এই নৌকাগুলো ভাড়া করা যাবে। এই নৌকা ভাড়া করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। ওই যে দূরে একটা জায়গা আছে, ওই স্পটে মানুষ যাইতেছে, ওইটা হচ্ছে মায়াবী ঝর্ণা। তো ওই দিকে আমরা যাব না, আমরা জিরো পয়েন্টেই ঘুরবো, এখানে গোসল করব। তারপরে এইখানে প্যাকেজ খাবার আছে, এখান থেকে প্যাকেজ খাবার নিব।
তারপর বিকালবেলা একটু ঘুরবো, ঘুরে তারপর আবার ব্যাক করব। আমি 0 পয়েন্টের খুব কাছে চলে আসছি। এইখান থেকে ইন্ডিয়ান সব গাড়িগুলো দেখা যাইতেছে। তো এখন চিন্তা করতেছি যে মায়াবী ঝর্ণা পর্যন্ত কি যাব কি না। দেখে তো মনে হইতেছে খুব কাছে, কারণ ওই যে দূরে দূরে আমার পিছনে যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলো এতটুকু পর্যন্তই যায়, তারপর আবার প্রত্যেকজন হেঁটে হেঁটে পার হইতেছে। তো এটা তো আমি এই সাইড দিয়ে যেতে পারি। এখন দেখি যদি যাইতে পারি তো মায়াবী ঝর্ণা হয়ে তারপরে এখানে এসে গোসল করব। চলেন দেখি মায়াবী ঝর্ণা যাওয়া যায় কিনা। জাফলং আমি অনেকবার আসছি, কিন্তু কখনো মায়াবী ঝর্ণা পর্যন্ত যাওয়া হয় নাই। কি একটা জায়গা ভাই, দেখেন পাথরের সাগর, মনে হইতেছে যে পাথরের মরুভূমি, শুধু পাথর আর পাথর। এই জায়গাটায় যখন বর্ষাকালে যখন প্রচুর পানি থাকে তখন এই পাথরের কারণেই পানিগুলো ঠান্ডা হয় আর পানিগুলো অনেক চিকচিক করে, কারণ পাথরের উপরে তো কোনো ময়লা থাকে না, তো ফিল্টার পানির মতো একদম পরিষ্কার থাকে। এখন দেখি ওই সামনে ওই দিকে কীভাবে যাওয়া যায়। আমার পিছনে কয়েকজন বড় ভাই গোসল করতেছে, তো আমি জিজ্ঞেস করলাম যে এখানে পানি কি ঠান্ডা কিনা, কিন্তু এই পানি অনেক গরম। এই গরম পানিতে গোসল করার জন্য যদি জাফলং কেউ আসে তো আমার মনে হয় না তার জাফলং আসা উচিত। আর পানি ঠান্ডা হচ্ছে আপনার 0 পয়েন্টের, কারণ পাহাড়ের ভিতর দিয়ে পানিগুলো আসে আর ওই জায়গায় পানির একটা স্রোত আছে। আর এই জায়গার পানিটা হচ্ছে একদম কি বলে এটা, এই জায়গার পানিটা একদম আটকানো, কোনো দিকে যায় না, তো এই পানিটা গরম হয়ে যায়। আর ওই পানিগুলো যেভাবে আসে ওইভাবে চলে যায়, ঠান্ডা পানির জায়গায় থাকে। যে অবস্থা, যে রোদ, আমার পিছনে যেটা আছে এটা সম্পূর্ণটাই ইন্ডিয়ান সাইড। এত বড় বড় পাহাড়, কিন্তু একটা পাহাড়ও আমাদের বাংলাদেশের মধ্যে নেই, প্রত্যেকটা পাহাড় ইন্ডিয়াতে। এইটাই সবচেয়ে বড় দুঃখ। কিন্তু আবার আমি ইন্ডিয়ান অনেক ট্রাভেলার ব্লগারদের ভিডিও দেখছি, ওনাদের আবার আমাদের যে সমতল ভূমি আছে এইটা নিয়ে আবার তাদের খুব আফসোস যে আমাদের কেন সমতল ভূমি নাই, আমরা সবাই পাহাড়ের উপরে বসবাস করি। তো এইটাই, যার যেটা আছে ওইভাবেই। মানুষ কি নৌকা ভাড়া করে, ওই যে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত নৌকা দিয়ে আসে, তারপরে আবার এর থেকে 2-3 গুণ বেশি রাস্তা ওই যে ওইদিকে, ওইটা হাইটে যেতে হয়। তো এখন অনেকের সাথে অনেক মহিলা মানুষ আছে, আবার সিঙ্গেল আসা যায় কি না, হয়তো সিঙ্গেল আসা যায়, কিন্তু আমার কাছে মনে হলো জায়গাটা খুবই কাছে, তো এই কারণে আমি হেঁটেই আসলাম। আর আমার পিছনের যে জায়গাটা দেখতেছেন, এইখান থেকে ব্রিজের ছবিটা অনেক স্পষ্ট দেখা যাইতেছে, আর এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ আছে। মায়াবী ঝর্ণাতে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ঝর্ণার পানিটা পানি নাই ঠিক আছে, কিন্তু অল্প তো আছে, পানিটা কতটা ঠান্ডা ওইটা দেখার জন্য আসলে এতটা কষ্ট করে যাইতেছি। আর আগে কোনো দিন যাই নাই, তো চিন্তা করলাম যাই দেখে আসি। এই রোদ দিয়ে হাঁটতে হাঁটতে মাঝ রাস্তায় একটা দোকান পাইলাম, দেখি এখান থেকে কি খাওয়া যায়, ঠান্ডা পানি বা শরবত, মনে হয় এখানে অনেক কিছু আছে। ঠান্ডা পানি আছে, লেবুর শরবত আছে। এটা কি শরবত লেবুর? পারিনি। কত গ্লাস? 10 টাকা একটা বানান তো। পানি বোতল নিয়ে দে, তোর ভাত খাইছি, পানি বোতল নিয়ে দে। এতক্ষণ রোদের দিয়ে আসার পরে মাঝ রাস্তায় এক গ্লাস শরবত পাইলাম। মাঝখানে একটা ব্রেক দেওয়ার পর আবার চলতে শুরু করলাম মায়াবী ঝর্ণার উদ্দেশ্যে।
সরোবরটা যদিও খুব বেশি ভালো লাগে নাই, কিন্তু এই রোদের মধ্যে টাক খুব বেশি দূরে মনে হইতেছে না, কিন্তু জায়গাটা অনেক দূর। কারণ কাছের জায়গা, খালি জায়গার দেখতে মনে হয় অনেক কাছে, কিন্তু আসলে ওই যে জায়গাগুলো অনেক দূরের হয়। ওই যে সামনে যে জায়গাটা আছে ওই দিকে মায়াবী ঝর্ণা। আমার সামনে তো আরেকটা নদী, এখন এই নদী পার হইতে গেলে কি আবার নৌকা টোকা ভাড়া করতে হবে নাকি আল্লাহ জানে। তো এখন পানি খুব বেশি নাই, কিন্তু ওই যে সামনে নদীটা, এই হচ্ছে সেই নদী। মানে একবারে এখন শুকাইতে শুকাইতে আর নদীর মধ্যে আর কিছুই নাই, হালকা অল্প একটু পানি, তার উপর আবার মানে হাঁটু পানির চেয়েও কম। মায়াবী ঝর্ণা আসার সবচেয়ে বড় ভালো সময় হচ্ছে বর্ষাকালে, কারণ বর্ষাকালে ঝর্ণার খুব সুন্দর অনেক বেশি পানি থাকে। আর যে ওই 0 পয়েন্ট থেকে এখানে নৌকাতে সরাসরি আসা যায়, এতটা কষ্ট করতে হয় না। জুতা খোলার পরে, জুতা খুলে হাতে নিয়ে নিছি, জুতা খোলার পরে দেখি পাথর এত গরম। যদিও এখানে পানি আছে, ঠান্ডা পানি। এখন কথা হচ্ছে যে ওই পারে কি এভাবে যাওয়া যাবে কিনা। ভাই কি ঝর্ণা থেকে আসছেন? ঝর্ণা থেকে ছিলেন? এদিক দিয়ে যাওয়া যাবো তো না? আচ্ছা, ধন্যবাদ। ওরে বাপরে, পানির কি স্রোত! আমি একা একাই হাইটে যেতে পারতেছি না, পানির প্রচণ্ড স্রোত, যে কোনো সময় আমি স্লিপ খাওয়া পড়ে যেতে পারি। এই যে পানির স্রোত দেখেন কত বেশি, আমি এই পার থেকে ওই পারে যাইতেই পারতেছি না। ওরে বাপরে, ওরে বাপরে, পানির বিপরীতে চলাটা সম্পূর্ণ অনেক কষ্টের। ও মাঝখানে একটা পাথর পাইলাম। উফ, মনে হইতেছে যে এত দূর থেকে কষ্ট করে আসাটা একটু হইলেও সার্থক হয়েছে। প্যান্টটা আমি ইচ্ছা করে ভিজেছি, কারণ এই প্যান্ট আমি ওই জায়গায় যেতে যেতে 5 বার শুকাইনি। এইখান থেকে ফুল জাফলংয়ের ভিউটা দেখেন, আর এখানে সবাই গোসল করতেছে, আমি এখানে গোসল করব, তারপর আবার ওই জায়গায় গোসল করব, তারপর হচ্ছে বাকি হিসাব কিতাব। এইখানে এখন জুতা ব্যাগগুলো রাখি, তারপরে এই পানিতে একটু শরীরটা ভিজাই, তারপরে ঝর্ণাতে যদি ভালো লাগে যাব, আর না হইলে নেই। পানিটা দেখে আসলে নামতে খুব ইচ্ছা করতেছে। এখানে একদম হাঁটা যাইতেছে না। উফ, পানিটা মোটামুটি ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না। ওরে ভাই, শরীরটা ভিজাইতে যে কতটা ভালো লাগতেছে। এটা হচ্ছে আমার বাথটব। কি সুন্দর একটা জায়গা দেখেন। আমার নিচে পাথর, আর পাথরের উপর আমি, 2 সাইড দিয়ে স্রোতের পানি যেতেছে। এখানে আর বেশিক্ষণ থাকবো না, চলেন এখন মায়াবী ঝর্ণার দিকে যাই। আর আমার কাপড় চাপড় অল্প কিছুক্ষণের মধ্যে শুকায় যাবে, চলেন ঝর্ণার দিকে যাই। এখানে আমি পুরোপুরি ভিজে গেছি, যদি আমি নিজের ইচ্ছা করে ভিজাইছি। আর এখানে আমার পিছনে দেখেন সবাই খুব সুন্দর মজার পানিতে গোসল করতেছে। এখন আমি মায়াবী ঝর্ণার দিকে যাব। ঝর্ণা থেকে এসে তারপর 0 পয়েন্টে গিয়ে ফ্রেশ একটা গোসল দেব, তারপর বাকিটা হচ্ছে পরে কি হয় দেখি। কারণ ট্রাভেলিংয়ের আসল মজাটা এইটা, যে কখন সামনে কি আসবে। এইখানে যে আমি গোসল করবো এটা আমি জানতামই না, কিন্তু এখানে আমার গোসল করা হয়ে গেছে। আর এইখানে আমার পিছনে ফটোশ্যুট চলতেছে। তো ওরে বাপরে, নিচে বিভিন্ন পাথরের খুব খারাপ অবস্থা। ছোট পাথর আছে, বড় পাথর আছে, খুব সাবধানে পা ফেলতে যেতেছে। তো দেখি সামনে যাই। জায়গাটা দেখতেছেন, এটার মধ্যে এখন আমি স্রোতের
মধ্যে পড়ছিলাম, তো আমার পাটা সব ছিঁড়ে গেছে। তো জায়গাটা যে এত ভয়ঙ্কর হবে বুঝতে পারিনি। যাওয়ার সময় সাবধানে থাকতে হবে। এই মুরব্বী 120। এটা হচ্ছে মায়াবী ঝর্ণা যাওয়ার রাস্তা। তো সব কিছু ভালোই ছিল, কিন্তু মাঝখানে স্রোতের মধ্যে পড়া একটু পা ছিলে গেছে পাথরের ঘষায়। কিন্তু জিনিসটা আরও সহজ হতে পারতো যদি আমি স্রোতের মধ্যে নিজের বাসায় দিতাম, কিন্তু আমি আসলে এখানে স্রোতের মধ্যে নিজের আটকাইতে চাইছিলাম, তো এই কারণে পাথরে আমি একটু ঘষা গেছি। তো এটা কোনো ব্যাপার না, চলেন যাই সামনে। লাস্ট গন্তব্য মায়াবী ঝর্ণা, দেখি কি আছে এখানে। এই দিকের ভিউটা অনেক বেশি সুন্দর। আমরা তো জাফলংয়ে 0 পয়েন্টে দাঁড়িয়ে শুধু পাহাড় দেখি দূর থেকে, কিন্তু এখানে এই পাহাড়গুলা খুব কাছ থেকে দেখা যাইতেছে। ওই যে আমার চোখের সামনে মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণার খুব কাছে চলে আসছি অনেকক্ষণ পরে। স্রোতের উপর দিয়া, তারপরে পাথরের উপর দিয়া, রোদ্রের নিচে দিয়া, সব কিছুর পার করে মায়াবী ঝর্ণার সামনে। কিন্তু ঝর্ণা তো একদম খালি, ঝর্ণাতে তো কিছুই নেই। ওরে বাপরে, এটা তো বিশাল বড়। ঝর্ণাটা খুবই সুন্দর, কিন্তু এইটার আসল সৌন্দর্য দেখা যাবে বর্ষাকালে। এখন একবারে শুকনা, কিছুই নাই। যে জায়গায় লেখা আছে পুরোটা নিষেধ, ওই জায়গায় মানুষ গিয়ে বসে আছে। জায়গাটা সত্যি খুব অসাধারণ। এইখানে আমি আজকেই প্রথম আসছি, যদিও জাফলংয়ে অনেকবার আসা হয়েছে হিসাব ছাড়া, কিন্তু এই জায়গাতে এই প্রথম। জায়গাটা যত বেশি সুন্দর তত বেশি রিস্ক। এখানে আসলে মানে আসছি যেহেতু, যত দূর যাইতে পারি তো যাবই, কিন্তু এটা অনেক বেশি রিস্ক। এই যে ছোটো ছোটো বাচ্চারা এত উপরে উঠতেছে, এটা আসলে ঠিক না। বা এই জায়গার অবস্থাটা একবার দেখেন, মানে এত ভয়ঙ্কর একটা জায়গা, তার মধ্যে আবার মানুষ এত চাপাচাপি করতেছে। আমার নিজেরই আসলে ভয় লাগতেছে, দেখি আর কত দূর যাইতে পারে। উপরে যাওয়ার জায়গাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তারপরে ছোট ছোট বাচ্চারা কত সুন্দরভাবে উপরে উঠতেছে। এইটা ঝর্ণার উপরে যাওয়ার আসল রাস্তা। এটা তো একদম পিচ্ছি জায়গা বাবা। বরফ, শীতল পানি। এই জায়গায় ঠান্ডা লাগবে, আমি 100% শিওর, 100% নিশ্চিত। কিন্তু আসলে এই পানিটা ছাড়া যাই ইচ্ছা করতেছে, লাস্ট আর একবার বিদায়। পানি পড়তেছে ক্যামেরার মধ্যে। আর 5 মিনিট আছে। এইখান থেকে একবার ফুল ভিউটা দেখেন, উপর থেকে একবারে নিচ পর্যন্ত।
এই জায়গাটা দিয়ে আসছি, যদিও জায়গাটা মানে কি বলবো, প্রত্যেকটা জায়গা এখানে খুবই ভয়ঙ্কর। মানুষ এখানে কত লাফায় চলতেছে, কিন্তু আমার গলা শুকায় যাচ্ছে প্রত্যেকটা জায়গা দেখা। পানি কি এমনিতে যায় না? এমনিতে যায় না, যায় আর হাতে দিলে বেশি হয়। ওই যে ছোট ভাইরা নিচে পানি দিতেছে যাতে বেশি করে পানি পাওয়া যায় আর বেশি করে গোসল করা যায়। ওই যে দেখেন উপরে পানি দেন, উপরে কত উপরে মানুষ আছে। তো এত উপরে তো যাওয়া আমার পক্ষে একদমই সম্ভব না। তো আমি আর এইটার সবচেয়ে বড় সৌন্দর্য বর্ষাকালে না, অনেক বেশি পানি থাকে, তখন তো আর এইসব জায়গা উঠা যায় না। বর্ষাকালে তো আর এইসব জায়গা উঠা যায় না পানি স্রোতের কারণে। হ্যাঁ ভিডিও তো তো এত উপরে কেন বাবা? মানে এখানে ছোট ছোট বাচ্চাদের এত সাহস, সাইডে দাঁড়ায় যেতেছে, তারপরে এত উপরে উঠে যেতেছে। আমার নিজেরই 7 বার পানি খাইছি আমি এখন পর্যন্ত। না না ভাই, আমার এইটুকু উঠতে আমার অনেক খবর হয়ে গেছে। ভালো লাগবে ঠিক আছে, কিন্তু না যেমন এখন দেখি নিচের দিকে নামি। অনেকক্ষণ তো থাকলাম উপরে, ঝর্নার উপর থেকে এখন নিচের দিকে নামি, কারণ অনেকক্ষণ এখানে গোসল করলাম, অনেকক্ষণ ভিজলাম। এখন কিছু খাইতে হবে, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপর দেখি কোথায় যাওয়া যায়। মায়াবী ঝর্ণা ঘোরা শেষ, এখন মায়াবী ঝর্ণা থেকে বের হয়ে যাচ্ছি। সামনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাব 0 পয়েন্টের দিকে, কারণ এখন অনেক খিদা লেগে গেছে। তো 0 পয়েন্টে গিয়ে খাওয়ার মতো অবস্থা নাই, দেখি কই কি পাওয়া যায়। বর্তমানের এটিএম গুলো থাকবে, যে কোনো সরকারি সেটাগুলো থাকবে। প্যাকেজ না, হ্যাঁ প্যাকেজ, এটা গরু, এটা গরু ট্যাংরা মাছ, ডিম্বু না। আচ্ছা যে গরু কত? 160 150 টাকা প্যাকেজ, 150 টাকা, 90 টাকা প্যাকেজ। গরু দিয়া 100 লাগাইবেন 130 টাকা, গরু দিয়ে 160 টাকা, 150 ভর্তাবাজি ফ্রি। আচ্ছা দেন একটা। মায়াবী ঝর্ণা ঘোরার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে এখন আবার 0 পয়েন্টের দিকে যাইতেছি। দেখি 0 পয়েন্টে যাওয়ার পরে আবার আমরা সিলেট ফেরত যাব। এই মামুনি হাঁটো। ছোট্ট একটা বাচ্চা পেছনে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারতেছে না, এখন দাঁড়ায় দাঁড়ায় রেস্ট নিতেছে হাঁটুকেরা। জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আমরা আবার চলে আসছি আমাদের সেই স্রোতের নদীতে। এখন নৌকা দিয়ে পার হবে এখান থেকে, কারণ তখন যে একটা ভয় পাইছি, এই ভয়টা এখন আর পাইতে চাইতেছি না। আমার ছবি কি দেখা যাইতেছে জানি না, কারণ পিছনে সূর্য কতটা দেখা যাইতেছে, কিন্তু এখান থেকে নদীর ভিউটা অসাধারণ। ভাই ওই পারে গেলে কি সিঙ্গেল যাওয়া যায়? ওই পারে 50 টাকা 0 পয়েন্টে, এইখান থেকে একবার 0 পয়েন্টে। এই পার থেকে ওই পারের ভাড়া 50 টাকা। সামনে যে নৌকাটা আছে, নৌকাটা পর্যন্ত নিয়ে যাবে।
তারপর আমার অনেক দূর রাস্তা কমবে হাঁটতে হাঁটতে। ওই যে সামনে দূরে যে নৌকাগুলো দেখা যাইতেছে ওই নৌকা পর্যন্ত নিয়ে যাবে। আরে বাপরে, প্রচুর শব্দ। স্রোতের বিপরীতে আবার নৌকা যাইতেছে না এখান থেকে। এই জায়গায় আমি কিছুক্ষণ আগে ঝামেলায় পড়ছিলাম। বাইরে ওই জায়গায় যা। আমার শিক্ষা ভাঙ্গ হয়ে গেল পারে বানছে এলাই তো কইতেছিস রে ওদের পাশে তো সময় দিতে লাগে তুমি আমারে ফাড়ি কিন্তু সবাই বুঝে নিবি বুঝে না তুমি। যাক, সুন্দর একটা মাঝখান দিয়ে সুন্দর একটা নৌকা ভ্রমণ, মাঝখান দিয়ে সুন্দর একটা নৌকা ভ্রমণ হয়ে গেল। তো সব মিলে প্যাকেজটা আসলে ভালোই ছিল, খারাপ না। এখন বিকালবেলা যে সময়টা, এই সময়টাতে 0 পয়েন্ট ঘুরলে খুব ভালো লাগবে, কারণ এতক্ষণ তো মাথার উপর প্রচণ্ড রোদ ছিল, আর এখন একদম মিষ্টি রোদ। এখন আর রোদ নিয়ে কোনো টেনশন নাই। এখন যতক্ষণ থাকা যায়, বাজে 4:18, আর ঘন্টাখানেক হয়তো থাকবো এখানে, তারপর চলে যাব। চলেন এখন 0 পয়েন্টে যাই। এইখানে আমার বাম পাশে যে পাহাড়গুলো আছে, প্রকৃত সৌন্দর্য এখান থেকে পাওয়া যায়। যদিও এই দিকে আমাদের কখনো আসা হয় নাই, কারণ হয়তো কখনো পানি থাকে বা কখনো আমরা এদিকে আসি না, কোনো সময় আমরা আসি নাই। তো এখন মায়াবী ঝর্ণা দেখার কারণে এই পাশ দিয়ে যাওয়া হইতেছে। জায়গাটা খুবই সুন্দর, তার উপর আবার এখন বিকালবেলা। এখান থেকে পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাইতেছে। এখন যে জায়গাটা দিয়ে যাইতেছি, এই জায়গাটা ওই পাশে ইন্ডিয়া, মাঝখানে নদীর এই পাশে বাংলাদেশ। ওই পাশে কিন্তু বাংলাদেশিদের যাওয়া সম্পূর্ণ নিষেধ। যদিও অনেকটা জায়গা বাংলাদেশেরই আছে, কিন্তু তারপর ওইদিকে যাওয়া যায় না। এইখানে নদীর যে পরিমাণ স্রোত, এই স্রোতে যদি কোনো মানুষ পড়ে, ওই লোক যত শক্তিশালী হোক, এই লোক আর স্রোতের বিপরীতে বা এই পার থেকে ওই পারে কখনো যেতে পারবে না। কারণ এইটার অভিজ্ঞতা আজকে আমার হয়েছে। এইখানে আমি যেখানে ছিলাম ওই জায়গায় এর থেকে 100 ভাগের 10 ভাগ স্রোত ছিল, আর এইখানে ফুল স্রোত। এই স্রোতে এই পার থেকে ওই পার কেউ যেতে পারবে না। আর এখন আমি 0 পয়েন্টে চলে আসলাম। তো দেখি 0 পয়েন্টের কাছে যাই। 15 টাকা দা। 10 টাকাই দিলাম, যাই ধরেন 5 টাকা তুলছে নাই, হালকা একটু নরম হয়েছে। না না, তেলের ভালোটা দেন, 15 টাকায় দিব। নরম আর সরম কি আচ্ছা আচ্ছা, দেখা দেন, বুঝেন নাই? এই নেন রাখেন স্যার। ইনটেকটা এখানে একটা আইসক্রিম নিলাম। এই আইসক্রিমওয়ালা অনেকক্ষণ আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে, খায় দেখি কেমন লাগে। আইসক্রিমটা ভালোই, কিন্তু সারাদিন থাকতে থাকতে একটু নরম হয়ে গেছে। এইখানে মহিলাদের চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে প্রচুর পরিমাণের, তারপরে লকার সিস্টেম আছে। এটা হচ্ছে যে জাফলংয়ের মেইন 0 পয়েন্ট। তো এখানে সব ধরনের সুবিধাই আছে, যেটা আসলে ওই দিকেও ছিল, কিন্তু এই সাইডটাতে অনেক বেশি। এই যে এটা হচ্ছে মেইন 0 পয়েন্ট। এটা হচ্ছে জাফলংয়ের লকার সিস্টেম, লকার বক্স। এটা হচ্ছে জাফলংয়ের মেইন 0 পয়েন্টের সেন্টার। এইখানে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার সহ বিজিবি, তারপরে বিএসএফ সবাই যে জায়গাটায় থাকে, এটা হচ্ছে সেই জায়গা। এখানে আমার সবার আগে আসার কথা ছিল, কিন্তু আমি
এখানে সবার পরে আসলাম। যাই হোক, দেখি আর কিছুক্ষণ। এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সামনে বাংলাদেশ ভারত সীমান্ত। তো বাংলাদেশ ভারত সীমান্ত বর্ডার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।